আমরা ওই রামসু বাজার থেকে ভিতরে গ্রামে গিয়েছি, যেই গ্রামে 3 জন মানুষ আজকে আমরা স্মরণ করছি, যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তারা রাষ্ট্রের সরাসরি সেনাবাহিনীর গুলিতে, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে তারা মারা গিয়েছিল। তাদের ওই যে লাশ, সেই লাশ যে একটা নিয়ম মেনে সৎকার করবে সেই সময় পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনী দেয়নি। আমরা দেখেছি রামসু বাজারে প্রায় 80টিরও বেশি দোকানপাট, গুদাম, অফিস রয়েছিল। সেখানকার সম্পূর্ণ বাজারটা একটা ধ্বংসলীলায় রূপান্তরিত হতে আমরা দেখেছি। পুরো খাগড়াছড়ি এলাকায় যেখানে এই ধর্ষণ কাণ্ড ঘটেছে, যেখানে আন্দোলন হয়েছে, সমস্ত এলাকায় কেমন এক ধরনের নিস্তব্ধতা এখানকার পুলিশ বাহিনী, আর্মি, বিজিবি থেকে সমস্ত গোয়েন্দা বাহিনী আমাদের উপর নজরদারি রেখেছিল। আমরা দেখেছি, আমরা যতক্ষণ ওই খাগড়াছড়িতে অবস্থান করেছি ততক্ষণ পর্যন্ত এখানকার ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, এসপি, পুলিশ, বিডিআর, আর্মি, নানা পেশার যারা অবস্থান করছেন তারা প্রত্যেকে আমাদের উপর নজরদারিতে রেখেছেন। ওখানকার যে সাংবাদিকরা রয়েছেন, আমাদের কাছে মনে হয়েছে বেশিরভাগ সাংবাদিকরা ওখানকার সাংবাদিকতার নামে এখানকার বিভিন্ন বাহিনীর এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি, কেন এই ধর্ষণ কাণ্ড ঘটলো এবং তার প্রতিকারে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি ধর্ষণ কাণ্ড হওয়ার পরে আমরা যে বিচারের জন্য মানুষ যখন রাস্তায় নেমেছে তখন শুরুতে মামলা নিতে গড়িমসি করা হয়েছে। মামলা নেওয়ার পরবর্তী সময়ে যখন ধর্ষণে যে সুরথাল রিপোর্ট করা হয়, সেই সুরথাল রিপোর্ট 4 দিনেও সেটা প্রকাশিত হয়নি। কেন প্রকাশিত হয় নাই আমরা সেটা অনুসন্ধান করার চেষ্টা করেছি। আমরা দেখলাম ওই যে বেসরকারি টেলিভিশন, যমুনা টেলিভিশন ধর্ষণ হয়নি বলে যে রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই রিপোর্টে আমরা সিভিল সার্জনের কাছে জানতে চেয়েছিলাম কেন এই রিপোর্ট আপনাদের কাছে আসার আগে, ওই ধর্ষণের শিকার ভিকটিমের কাছে যাওয়ার আগে গণমাধ্যমে চলে গেল, কেন এটাকে ধর্ষণ হয়নি বলে প্রচার করা হচ্ছে। সিভিল সার্জন এটা উত্তর দিতে পারে নাই। তিনি বলেছেন এই যে ধর্ষণের এই রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে 30টা টোটাল পয়েন্ট রয়েছে, 30টা পয়েন্টের মধ্যে 10টা পয়েন্ট কি করে তাদের হাতে গেল, যেগুলো না বোধক হতে পারে, সেগুলো না বোধক হলেও তো আরো 20টা পয়েন্ট রয়েছে যেগুলো ধর্ষণের আলামত সেখানে দেখা যেতে পারে, সেগুলো কি করে তাদের হাতে গেল ওই সিভিল সার্জন বলতে পারেন নাই, ওই ডিসি বলতে পারেন নাই, পুলিশ সুপার জবাব দিতে পারেন নাই। সংগ্রামী বন্ধুগণ, পুলিশ সুপার একটা জবাব দিয়েছেন, আমাদের অফিস থেকে যায় নাই, হয়তো এখানকার অফিসের কোনো মোহরে বা অন্য কারো কাছ থেকে এটা যেতে পারে। আমাদের প্রশ্ন হলো, যে রিপোর্ট ওই ভিকটিমের হাতে যাবার কথা, যে রিপোর্ট আদালতে যাবার কথা, সেই রিপোর্ট কি করে ওই যমুনা টেলিভিশন বেসরকারি চ্যানেলের হাতে চলে যায় এবং সেটা রেঞ্জ ধরে পুরো ঘটনাকে ধর্ষণ হয়নি বলে পাহাড়িদের বিরুদ্ধে আরেক ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়। আমরা দেখেছি পাহাড়ে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলে তখন সেখানে বিভিন্ন আক্রমণ চলে নানা মহল থেকে, দেশের বিভিন্ন প্রান্তের ভুয়া ছবি দিয়ে সেটা পাহাড়িদেরকে ভিকটিম করার এক ধরনের আয়োজন আমরা দেখেছি। রাষ্ট্র সেগুলো ফ্যাক্ট চেক করার কোনো উদ্যোগ নেয় নাই। আমরা ডিসির কাছ থেকে জানতে চেয়েছি, এই যে আপনারা ফ্যাক্ট চেক করেন নাই, তার প্রভাব পুরো দেশের উপর পড়েছে, নানা মহল সেটাকে ব্যবহার করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, একটার পর একটা ঘটনা ঘটে যায় পাহাড়ে কি সমতলে, কিন্তু রাষ্ট্রের কোনো বিকার নেই। আর আমরা সেনাবাহিনীর ভূমিকার কথা যদি ধরি, আমরা ওই রামসু বাজার থেকে ভিতরে গ্রামে গিয়েছি, যেই গ্রামে 3 জন মানুষ আজকে আমরা স্মরণ করছি, যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তারা রাষ্ট্রের সরাসরি সেনাবাহিনীর গুলিতে, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে তারা মারা গিয়েছিল। তাদের ওই যে লাশ, সেই লাশ যে একটা নিয়ম মেনে সৎকার করবে সেই সময় পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনী দেয়নি। তাদের পরিবার আমাদেরকে সেই অভিযোগগুলো জানিয়েছিল। তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের লাশ নিয়ে দাহ করার জন্য বাধ্য করেছিল। তাদের পোস্টমর্টম রিপোর্ট এখনো তাদের হাতে তুলে দেওয়া হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, কেন তাহলে রাষ্ট্র যদি এখানে সংযুক্ত না থাকে, ওই বাহিনী যদি সংযুক্ত না থাকে, তাহলে কেন এত গোপনীয়তা, কেন এই তড়িঘড়ি লাশ দাহ করতে, কেন তাদের ওই পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হচ্ছে না? আমরা বারবার করে দেখছি, এই যখন ঘটনাগুলো ঘটতে থাকে তখন নানাভাবে এই পাহাড়িদেরকে দায় দেওয়া হয়, আদিবাসীদেরকে দায় দেওয়া হয়, বলা হয় যে সার্বভৌমত্ব রক্ষা
জন্য এরা হুমকি। আমরা বারবার করে বলতে চাই, আজকে যারা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, আজকে যারা রাষ্ট্রের পক্ষের কথা বলে, তারা সার্বভৌমত্বের বিরোধী। আর যারা বারবার এদেরকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারা দেশপ্রেমিক হয়ে অনেক কথা বলে যাচ্ছে। আমরা দেখতে পাই, আমরা আজকে যখন এখানে দাঁড়িয়েছি, ওই রাজভাস্কর্যে আরেকটা গ্রুপ পাহাড়িদেরকে কিভাবে নির্মম ভাবে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা দেখেছি ওই যে মাইকেল চাকমার ভূমিকা, সে কিভাবে এই দীর্ঘ আওয়ামী শাসনের সময় কারাভোগ করেছেন, আয়না করে অবস্থান করেছিলেন। আয়নাগর থেকে বের হওয়ার পরে আজকে ওই মাইকেল চাকমাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে একদল প্রচার করেছে। ওই যে পোস্টার লাগানো হচ্ছে, আমরা বলতে চাই, পাহাড়কে যদি উত্তপ্ত করা হয়, দেশ সুরক্ষিত থাকবে না। আমরা বারবার বলছি, আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে আমরা বহুবার বলে যাচ্ছি, পাহাড়ের সমস্যা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে। সেখানকার ভূমির যে সংকট, সেটা ভূমির সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। না হয় দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটবে, পাহাড়কে উত্তপ্ত করা হবে, আর লোকালয়কে সেটা প্রভাবিত করবে না, তা হয় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই যে পাহাড়ে কিংবা সমতল, এই লড়াইটা অবিচ্ছিন্ন লড়াই, গণমানুষের মুক্তির লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা যে প্রস্তাব দিয়েছি অধিকার কমিটি থেকে, যে আমরা প্রতিবেদন তৈরি করেছি, সেটা আমরা রাষ্ট্রের কাছে পাঠিয়েছি, সেটা অতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আজকে যে কর্মসূচি, তার প্রতি সংহতি জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।